রাজনীতির পাঠশালার বই পাঠ পর্বে আপনাকে স্বাগত। আমাদের আজকের পাঠ পর্বে থাকছে জারেড ডায়মন্ডের বিশ্বনন্দিত নন ফিকশন বই গানস, জার্মস অ্যান্ড স্টিল মানব সমাজের ভাগ্য বইটির প্রথম পর্ব। বইটিতে বিগত 13,000 বছরের মানুষের বিকাশের ইতিহাস বর্ণিত হয়েছে। মানুষের সামাজিক বিকাশের ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন ভাবনার সূত্রপাত করেছেন লেখক। 1997 সালে প্রকাশিত বইটি 1998 সালে পুলিৎজার পুরস্কার, ফাই বেটা কাপ্পা অ্যাওয়ার্ড ইন সায়েন্স এবং বিজ্ঞান বিষয়ক বইয়ের জন্য রয়্যাল সোসাইটির রন পৌলেং পুরস্কার অর্জন করে। বইটি ট্রান্সক্রিপশন করেছেন সাইফ খন্দকার। আফ্রিকা থেকে অ্যামাজন, একই মানুষ বহুধা বসুধা। 13,000 বছরে প্রতিটি সমাজ বিকশিত হয়েছে যার যার ভিন্ন পথে। সভ্যতার ইতিহাসকে অসংখ্য ভাষ্যকার বিবৃত করেছেন নানাভাবে। নৃতত্ত্ব থেকে ব্যাধিবিদ্যা, পরীক্ষাগার থেকে প্রাযুক্তিক উৎকর্ষ, কতভাবে যে নির্মিত হয়েছে বিকাশের ধারা। পুরো গল্পটিকে গানস, জার্মস অ্যান্ড স্টিল নামে এক মলাটে বেঁধেছেন পুলিৎজার জয়ী জারেড ডায়মন্ড। বিশ্বের ইতিহাস যাত্রা অথবা ইতিহাসের বিশ্বভ্রমণ। পৃথিবীর ইতিহাস পেঁয়াজ সদৃশ্য। হাতে গোনা কয়েকটি রাষ্ট্রই এ দুনিয়ায় কর্তৃত্ব চালাচ্ছে বাকিদের উপর। বিস্তর বিশ্লেষণ হয়েছে এ কর্তৃত্ব ও আধিপত্যের কারণ নিয়ে, প্রতিনিয়ত হচ্ছেও। তবে মূলে রয়েছে ভৌগোলিক ও জলবায়ুর মতো প্রকৃতিগত অনুষঙ্গ। মানব সভ্যতার বিকাশ নির্ভরশীল এগুলোর উপর। মানুষে মানুষে পার্থক্য তৈরিতেও ভূমিকা এর। শত শত বছর আগে কোনো অঞ্চল ছিল ঐশ্বর্যের ভাণ্ডার, তাদের কর্তৃত্ব ছিল অন্যদের উপর। বিকাশের কোনো এক পর্যায়ে হয়তো তারাই আবার অন্যের বশ্যতা মানতে বাধ্য হয়েছে। মানুষের বর্তমান অবস্থা ও বিকাশের পর্যায়গুলো উপলব্ধির জন্য তাই আমাদের নির্ভর করতে হয় হাজার বছরের ইতিহাসের উপর। গানস, জার্মস অ্যান্ড স্টিল গ্রন্থে তুলে আনার চেষ্টা হয়েছে মানুষের বিগত 13,000 বছরের ইতিহাস। মহাদেশ ভেদে বিশ্বের ইতিহাস ভিন্ন ভিন্ন কেন, এ প্রশ্নই এই আলোচনার বড় উৎসাহ জুগিয়েছে। কারো অবশ্য মনে হতে পারে এখানে অবশ্যই বর্ণবাদ বেশ বড় জায়গা জুড়ে আলোচনা হবে। আসলে মানুষের জাতপাত এ গ্রন্থের আলোচ্য বিষয় নয়। মূলত এখানে সামাজিক বিকাশের চূড়ান্ত পর্যায়গুলোর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা হয়েছে। যথাসম্ভব অনুসন্ধান করা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মৌলিক কার্যকারণগুলো। বিশ্ব ইতিহাসের আলোচনায় ইউরেশিয়া, ইউরোপ ও এশিয়া ও উত্তর আফ্রিকার সীমিত কিছু সমাজ ও সভ্যতায় প্রাধান্য পেয়ে এসেছে বারবার। অন্যান্য অঞ্চল যেমন সাব সাহারান আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দ্বীপ, অস্ট্রেলিয়া, নিউ গিনি, প্যাসিফিক আইল্যান্ডের গুরুত্ব সেভাবে স্থান পায়নি। তার উপর এ অঞ্চলগুলো আবিষ্কার হয় পশ্চিম ইউরোপীয়দের হাত ধরে। এ কারণে সেখানকার পুরনো ইতিহাস বেশি জানার সুযোগটাও কম। আবার ইউরেশিয়ার মধ্যে চীন, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়ার চেয়ে ঢের গুরুত্ব পায় পশ্চিমের সমাজ। এর নানা কারণ থাকতে পারে। মূলত লিখিত রূপে তথ্য রেকর্ডের প্রচলন শুরু হয় 3000 খ্রিস্টপূর্বাব্দে। এরও প্রায় অর্ধকোটি বছর আগে থেকে পৃথিবীতে মানুষের বিচরণ শুরু। সেই হিসাবে মানুষের বিবর্তনের প্রায় 99.99% তথ্যই আমাদের অজানা। এই সীমাবদ্ধতাই ইতিহাসের ঠিকুজি অনুসন্ধান কঠিন করে তোলে। সেই সঙ্গে এ কাজে 3 ধরনের চ্যালেঞ্জ এসে হাজির হয়। প্রথমত, এখন বিশ্বায়নের যুগ। এ সময় পশ্চিম ইউরেশিয়ার বদলে অন্যান্য এলাকার সম্প্রদায় নিয়ে বেশি আগ্রহ গবেষকদের মধ্যে। তাতে ভাবনার ক্ষেত্রগুলো বড় হয়ে উঠেছে। মানুষের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক ও ভাষাগত প্রবণতার পরিবর্তন আসছে। অতীতে একতরফা প্রতিপত্তি ছিল কিছু দেশ বা সম্প্রদায়ের, এখন সে কেন্দ্র সরে যাচ্ছে অন্যদিকে। দ্বিতীয়ত, লিখিত রূপে তথ্য সংরক্ষণের প্রচলন অল্প দিনের, মাত্র 3000 বছর আগে। এ কারণে অতীতের খুব বেশি অতীতে প্রবেশ প্রায় অসম্ভব। আবার বিষয়টি এমনও নয় যে ওই সময়ের আগে বিভিন্ন মহাদেশের স্বতন্ত্র সমাজ ব্যবস্থার তুলনা করা সম্ভব নয়। ইউরেশিয়া ও উত্তর আফ্রিকার কিছু সভ্যতায় লিখন শৈলীর আদিরূপ ওই সময়ে চোখে পড়ে।
সেখানে গড়ে উঠতে শুরু করে কেন্দ্রীয় সরকার ব্যবস্থাও। এছাড়া ধাতব অস্ত্র তৈরি, পরিবহন ও কৃষিকাজে পশুপালনেরও প্রচলন শুরু হয়। অন্য অঞ্চলগুলোর সভ্যতায় এ অনুষঙ্গগুলোর উপস্থিতি ছিল না। দীর্ঘ সময় পর এর কিছু কিছু আমেরিকা ও সাব সাহারান আফ্রিকায় প্রচলন হয়। আদিবাসী অস্ট্রেলিয়ায় সভ্যতার ছিটে ফোটাও ছিল না বললেই চলে। 3000 খ্রিস্টপূর্বাব্দে অক্ষরজ্ঞানে এগিয়ে থাকার মাধ্যমেই শুরু হয় ইউরেশিয়ার আধিপত্য। আরো সুনির্দিষ্ট করে বললে পশ্চিম ইউরেশীয় সমাজের প্রতিনিধিরাই আধিপত্য প্রদর্শন শুরু করে। তৃতীয়ত, পশ্চিম ইউরেশীয় সমাজের ইতিহাস রচনায় বড় একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে। সব সমাজ কেন সমানভাবে প্রভাবশালী হয়ে ওঠেনি, কিংবা উদ্ভাবনেও সমান ভূমিকা রাখতে পারেনি? এ প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে চলে আসে, যার মধ্যে রয়েছে পুঁজিবাদ, বেনিয়াতন্ত্র, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তি, এমনকি রোগ জীবাণু। ইউরেশীয়দের সংস্পর্শে আসার পরিণামে নতুন রোগ জীবাণুর শিকার হয় অন্য মহাদেশের অন্য সমাজের লোকজন। কিন্তু অন্যের উপর প্রভাব খাটানোর মতো বিষয়গুলো কেন শুধু পশ্চিম ইউরেশিয়াতেই দেখা যেত? অন্য সমাজে এর উপস্থিতি কেন দেখা যায়নি? আসলে 3টি কারণই বিভিন্ন মাত্রার নিকটতম অনুঘটক হিসাবে কাজ করে। এসবের চূড়ান্ত কোনো ব্যাখ্যা নেই। কেন পুঁজিবাদ মেক্সিকোয় বিকাশ লাভ করেনি, বেনিয়াতন্ত্র, মার্কেন্টাইলিজম সাব সাহারান আফ্রিকায়, বৈজ্ঞানিক অনুসন্ধান চীনে, আধুনিক প্রযুক্তি উত্তর আমেরিকায় ও জীবনঘাতী জীবাণু আদিবাসী অস্ট্রেলিয়ায় শুরু হয়নি। কেউ যদি এই বিষয়কে প্রাকৃতিক বলে মেনে নেন, তাহলে তিনি চূড়ান্ত ব্যাখ্যার প্রয়োজন অস্বীকার করছেন। অনেকে ন্যূনতম ব্যাখ্যা ছাড়াই ধারণা করেন যে কনফুসিয়ানিজমের চাপেই চীনে বৈজ্ঞানিক অনুসন্ধানের চর্চার ঘাটতি দেখা যায়। বিপরীত দিকে গ্রিক কিংবা জুদাও খ্রিস্টানদের দ্বারা এ কাজে উৎসাহ প্রদান করা হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, কনফুসিয়ানিজম ও জুদাও খ্রিস্টবাদ কেন যথাক্রমে পশ্চিম ইউরেশিয়া ও চীনে প্রসার পায়নি? অনেকেই হয়তো এসব ব্যাখ্যার প্রয়োজন এড়িয়ে যাবেন। অনেকের হয়তো জানাই নেই যে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত কনফুসিয়ান চীনই কিন্তু পশ্চিম ইউরেশিয়ার তুলনায় প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে ছিল। গভীর আগ্রহ নিয়ে চেষ্টা করলেও পশ্চিম ইউরেশীয় সমাজগুলোকে কেউ আলাদা করতে পারবেন না। মূল প্রশ্নটি তাদের জন্য অন্য সমাজের পার্থক্যকে ঘিরেই। অবশ্যই এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সব সমাজ সম্পর্কে ধারণা নিতে হবে। তাহলেই কেবল পশ্চিম ইউরেশিয়ার সঙ্গে অন্য সমাজের তুলনামূলক মূল্যায়ন সম্ভব হবে। পাঠক হয়তো ভাবছেন, এই আলোচনায় প্রথাগত ইতিহাস থেকে দূরে সরে যাওয়া হচ্ছে। পশ্চিম ইউরেশিয়ার তুলনায় পৃথিবীর অন্য সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু পৃথিবীর অন্য অঞ্চলের সমাজগুলোরও স্বাতন্ত্র্য রয়েছে। কোনো এক সমালোচকের মতে এই আলোচনায় পৃথিবীর ইতিহাসকে দেখা হয়েছে পেঁয়াজের মতো করে। হালের পৃথিবী পেঁয়াজের বাইরের খোসা, তা ছাড়াতে থাকলেই ইতিহাসের ভেতর প্রবেশ করা যাবে, জানা যাবে মূল বিষয়। পৃথিবীর ইতিহাস আসলেই পেঁয়াজের মতো, কিন্তু এর আবরণগুলো খসানো সত্যিই কঠিন, চ্যালেঞ্জিংও। এ কাজের প্রয়োজন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভবিষ্যৎ বিকাশধারা বুঝতে হলে জানতে হবে ইতিহাসও। ইয়ালির প্রশ্নে পিছিয়ে পড়া সমাজের কৌতূহল। স্থানকাল পাত্রভেদে ইতিহাসের গতিবিধি নানাভাবে পরিবর্তন হয়েছে। সর্বশেষ বরফ যুগের পর 13,000 বছরে 7 মহাদেশের হাজারো সমাজ নানা আঙ্গিকে বিকাশ লাভ করে। বিশ্বের কিছু অংশ বিকশিত হয় শিক্ষিত লোকজনের হাত ধরে শিল্পায়নের মাধ্যমে, যারা ধাতুর তৈরি নানা যন্ত্র ব্যবহার করতে শেখে। আবার কোনো সমাজ গড়ে ওঠে নিরক্ষর ব্যক্তির কৃষিকাজের মাধ্যমে, আর কিছু সমাজ প্রস্তর যুগের মতো পাথুরে অস্ত্র প্রয়োগে কৃষিভিত্তিক সমাজ তৈরি করে। 1000 বছর আগের ওই ব্যুৎপত্তি বড় ধরনের প্রভাব ফেলেছে, যার অনেক বিষয় এখনকার বিজ্ঞজনরা উপলব্ধি করতে পারেন। যে সমাজের পূর্বসূরীরা ধাতব অস্ত্র ব্যবহার করেছিল, সে সমাজই এখন অন্যদের উপর কর্তৃত্ব ফলাচ্ছে। অতীতের এই কারণই বিভিন্ন সমাজের মধ্যে পার্থক্য করে দিয়েছে। তবে এর কারণ অনির্ধারিত ও বিতর্কিত। এ হতবুদ্ধিকর বিষয় নিয়ে 25 বছর আগে প্রথমবারের মতো প্রশ্নের মুখে পড়েন লেখক ও বিজ্ঞানী জ্যারেড ডায়মন্ড। তা ছিল নিউ গিনির এক বাসিন্দার নিতান্তই সাধারণ ব্যক্তিগত কৌতূহল। 1972 সালের দিকে নিউ গিনিতে থাকতেন ডায়মন্ড। ওই বছরের জুলাইয়ের কোনো একদিন দেশটির গ্রীষ্মমণ্ডলীয় এক দ্বীপের বালুকা বেলায় হাঁটছিলেন। সেখানে নিউ গিনির এক রাজনীতিবিদ ইয়ালির সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়। হাই স্কুলের গণ্ডি পেরোনো ইয়ালি তাকে প্রশ্ন করেন নানা বিষয়ে।
তার প্রথম প্রশ্ন নিউগিনিতে জ্যারেড ডায়মন্ডের কাজ নিয়ে, অর্থাৎ পাখি নিয়ে গবেষণার কারণ। তার পরের প্রশ্নই উন্নত দেশগুলোর বিপরীতে নিউগিনির অবস্থান নিয়ে। 200 বছরে ইউরোপীয়রা কিভাবে নিউগিনিতে উপনিবেশ তৈরি করে তা নিয়েও প্রশ্ন তোলেন ইয়ালি। ইয়ালি ও ডায়মন্ড দুই ধরনের সমাজের প্রতিনিধিত্ব করেন, যাদের পারস্পরিক সম্পর্ক বিতর্কিত। তারপরও দুজনের কথোপকথন এগিয়ে যায়। 200 বছর আগেও নিউগিনির লোকজন প্রস্তর যুগের বাসিন্দা ছিল। ইউরোপীয়রা যেখানে 1000 বছর আগে পাথরের তৈরি সরঞ্জামকে বিদায় জানায়, সেখানে কিছুদিন আগেও তা ব্যবহার করত নিউগিনির বাসিন্দারা। তারা এলোমেলোভাবে বসবাস করত, ছিল না কোনো রাজনৈতিক নেতৃত্ব। শ্বেতাঙ্গরা আসার পর কেন্দ্রীয় সরকার ব্যবস্থা প্রণয়ন করে, একই সঙ্গে আনে ধাতব সরঞ্জাম, যার তাৎপর্য খুব অল্প সময়ের মধ্যেই অনুধাবন করে নিউগিনির নাগরিকরা। এসব সরঞ্জামের মধ্যে ছিল কুঠার থেকে দিয়াশলাই, চিকিৎসা সরঞ্জাম থেকে কাপড়, কোমল পানীয় ও ছাতা, আরো কত কি। নিউগিনির অধিবাসীদের কাছে এসব শ্বেতাঙ্গ সরঞ্জাম এক কথায় কার্গো নামে পরিচিত। অধিকাংশ শ্বেতাঙ্গ ঔপনিবেশিকেরা নিউগিনির বাসিন্দাদের আদি যুগের বলে মনে করেন। 1972 সালেও নিউগিনির নাগরিকরা শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের মাস্টার বা প্রভু নামে ডাকত। তৎকালীন রাজনীতিবিদ ইয়ালির চেয়েও অনেক বেশি ভালো জীবনযাপন ছিল শ্বেতাঙ্গদের। ইয়ালির মনে সবসময় একটা প্রশ্নই উকি মারত। তার সঙ্গে সাক্ষাৎ হওয়া অধিকাংশ শ্বেতাঙ্গকেই তিনি তার কৌতূহলের অংশ করে নিতে চাইতেন। তার ওই প্রশ্নের মুখে পড়তে হয় জ্যারেড ডায়মন্ডকেও। তোমরা সাদা চামড়ার মানুষরা এত এত কার্গো বানিয়েছ, সেগুলো আবার নিউগিনিতে এনেছ, কিন্তু আমাদের মতো কালো মানুষের নিজস্ব কোনো কার্গো নেই কেন? এটাই ছিল ইয়ালির প্রশ্ন। ইয়ালির জীবনযাত্রার মতোই সহজ ছিল তার প্রশ্ন। ওই সময়ও গড়পড়তা নিউগিনিয়ান ও গড়পড়তা ইউরোপীয় বা আমেরিকানের জীবনযাত্রায় ছিল দুস্তর পার্থক্য। ইয়ালির প্রশ্ন খুব সাধারণ, কিন্তু তার উত্তর দেওয়া ভীষণ কঠিন। ওই মুহূর্তে আমার কাছে উত্তর ছিল না। ইতিহাসবিদরাও এ প্রশ্নের উত্তর নিয়ে কখনোই একমত হবেন না। ইয়ালির সঙ্গে যখন ডায়মন্ডের বাহাস চলে, তখন তিনি আরো অনেক কিছু নিয়েই ব্যস্ত ছিলেন। কাজ করতেন মানুষের বিবর্তন, ইতিহাস ও ভাষাতত্ত্ব নিয়ে। ইয়ালির সঙ্গে দেখা হওয়ার 25 বছর পর ডায়মন্ড এই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামেন। ইয়ালির ছোট প্রশ্নকেও অনেক বড় করে দেখার সুযোগ রয়েছে। এর উপর ভিত্তি করে আধুনিক পৃথিবীর নানা বৈচিত্র্যকেও মূল্যায়ন করা যায়। ইউরোপ ও আমেরিকানরা এখনো সম্পদ ও শক্তিতে বিশ্ব শাসন করছে। অন্য রাষ্ট্রের মধ্যে আফ্রিকানদের বৈশিষ্ট্য আলাদা। তারা কর্তৃত্বকারী ইউরোপীয়দের হটিয়েছে ঠিকই, কিন্তু শক্তি ও সক্ষমতায় এখনো 1000 গুণ পিছিয়ে। আবার অস্ট্রেলিয়া, আমেরিকা ও দক্ষিণ অঞ্চলের আফ্রিকার আদিবাসীরা স্বদেশ হারিয়েছে। উপরন্তু তারা ঔপনিবেশিকদের অধীন হয়েছে, অনেক ক্ষেত্রে তো হারিয়েই গেছে। ইয়ালির প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকশো বছর পেছন ফিরে তাকাতে হবে। 1500 খ্রিস্টাব্দে ইউরোপে উপনিবেশবাদের গোড়াপত্তন। ওই সময় নাগাদ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমাজগুলোয় স্বতন্ত্র প্রযুক্তি ও রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকার সমাজগুলোয় ধাতুর ব্যবহার বাড়ে। তারা মূলত শিল্পায়নের পটভূমি তৈরি করে। আদিবাসী আমেরিকানদের মধ্যে অ্যাজটেক ও ইনকারা পাথরে তৈরি অস্ত্রে রাজ্য শাসন করে। সাবসাহারান আফ্রিকার কিছু অঞ্চল ছিল লোহার রাজত্ব। অস্ট্রেলিয়া, নিউগিনি, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অনেক অঞ্চলের লোকজন শিকারী সংগ্রাহক হিসাবেই জীবন ধারণ করে। সেখানকার সম্প্রদায়ের অধিকাংশ জীবন ধারণের নানা কাজে পাথরের অস্ত্র ব্যবহার করত। তৎকালীন পার্থক্যই এখনকার বৈষম্যের ভিত হিসাবে কাজ করেছে। তখন যারা ইস্পাত বা ধাতু ব্যবহারে এগিয়ে ছিল, তারাই পাথর ও কাঠ ব্যবহারকারীর উপর সর্দারি ফলাচ্ছে। আরও অতীতে গেলে খুঁজে পাওয়া যাবে নানা সমাজের বৈষম্যের মৌলিক দিকগুলো। এই আলোচনার মূল বিষয় ইতিহাস ও এর পটভূমি। এতে বিপরীতমুখী দুই সমাজের বিবর্তন উঠে এসেছে। তাদের এই পার্থক্য গড়ে দিয়েছে যুদ্ধ, মহামারী ও গণহত্যা। শত শত বছর পরও এর সমাপ্তি ঘটেনি। নানাভাবে এখনো রয়েছে এক সমাজের উপর অন্য সমাজের প্রভাব ও কর্তৃত্ব। এমনকি তা দেখা যায় ভাষার ক্ষেত্রেও। রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের পাশাপাশি দেখা যায় ভাষাতাত্ত্বিক পরিবর্তন। বর্তমান পৃথিবীতে যে 6000 ভাষা টিকে আছে, তারও কিছু কিছু হারিয়ে যেতে বসেছে। যে গোষ্ঠীর ভাষা হারিয়ে যাচ্ছে তাদের প্রায় সবাই ইংরেজি, চীনা
বা রুশ ভাষায় নিজেদের মানিয়ে নিয়েছে। এর মধ্যেও রয়েছে ইয়ালির প্রশ্নের প্রচ্ছন্ন উত্তর। সর্বশেষ বরফ যুগের আগ পর্যন্ত ইতিহাস ও প্রত্নতত্ত্বের যে নিদর্শন পাওয়া গেছে তাতে জানা যায় সব মহাদেশের সব মানুষ একটা সময় শিকারী সংগ্রাহক ছিল। 11,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 15,000 খ্রিস্টাব্দ পর্যন্ত বহুমাত্রিক গতিতে বিভিন্ন সমাজ বিকাশ লাভ করে। এর ফলেই প্রাযুক্তিক ও রাজনৈতিক পার্থক্য গড়ে ওঠে। 500 বছর আগেও রেড ইন্ডিয়ানরা আমেরিকার আদিবাসী শিকারী সংগ্রাহক ছিল। এ সময় নাগাদ ইউরেশিয়া, আমেরিকার বিভিন্ন অঞ্চল ও সাব সাহারান আফ্রিকায় কৃষি, পশুপালন, ধাতুবিদ্যা ও রাজনৈতিক কাঠামো পূর্ণতা পায়। যেভাবেই হোক, সভ্যতার মৌলিক বিষয়গুলো ইউরেশিয়ায় প্রথম দেখা যায়। গ্রেট এপ থেকে মানুষ। পৃথিবীর সব মহাদেশে সভ্যতার বিকাশ যুগপৎ ঘটেনি, কাজে তুলনামূলক মূল্যায়নটা দুরূহ, অসম্ভবও বটে। তবে তুলনামূলক বিচারের একটা সময়কাল যদি ঠিক করে নিতেই হয় তাহলে খ্রিস্টপূর্ব 13,000 বছর থেকে শুরু করা যেতে পারে। ওই সময় কিছু অঞ্চলে গ্রামের ধারণা বিকশিত হতে থাকে। এর কয়েক হাজার বছর পর পৃথিবীর কোথাও না কোথাও প্রচলন ঘটতে থাকে পশুপালনের। মানুষের জীবনযাত্রায় ওই সময় থেকে যে পার্থক্যের সূচনা হতে থাকে তাই হাজার হাজার বছর পর অনেক বড় পার্থক্য হয়ে দেখা দেয়। পরবর্তী হাজার হাজার বছরে সে পার্থক্য আরো ফুলে ফেপে ওঠে। ওই বিবর্তনের ইতিহাস জানা থাকলে ইয়ালির প্রশ্নের উত্তরটা জানা সম্ভব হবে। তার আগে জানা দরকার বিভিন্ন মহাদেশে মানুষের দৈহিক বিবর্তনের ধরন। বিবর্তনের ধারায় 3 ধরনের প্রাণীর সঙ্গে মানুষের মিল রয়েছে, যা গ্রেট এপ থেকে উদ্ভূত। এগুলো হলো গরিলা, শিম্পাঞ্জি ও পিগমি শিম্পাঞ্জি। জীবাশ্ম তথ্য বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে আফ্রিকাতেই মানুষের বিবর্তন শুরু হয়। 70 লাখ বছর আগে সেখানে মানুষের বিবর্তন হতে শুরু করে, অর্থাৎ পশু থেকে আলাদা হতে থাকে। ওই সময় আফ্রিকায় এপ থেকে বিবর্তন হয়ে আধুনিক সময়ের গরিলা, শিম্পাঞ্জি ও মানুষের বিকাশ হয়। গ্রেট এপের উত্তরসূরিরা আফ্রিকায় বিচরণ করত। এ মহাদেশে জীবাশ্ম নমুনা থেকে জানা যায় এ তথ্য। ধারণা করা হয় 40 লাখ বছর আগে মানুষের বিবর্তন বিশেষ গতি লাভ করে। এ সময় খুব দ্রুত এ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। 25 লাখ বছর আগের আদি মানুষের শরীর ও মগজের আকার বড় হতে শুরু করে। এ প্রাক মানুষের এক প্রজাতি হোমো ইরেক্টাস। নানা পর্যায় পেরিয়ে 17 লাখ বছর আগে তাদের উদ্ভব ঘটে। হোমো ইরেক্টাসই পরিবর্তিত হয়েছে হোমোস্যাপিয়েন্সে। এ আদি হোমোস্যাপিয়েন্সের শারীরিক গঠনে আমাদের চেয়ে ভিন্ন ছিল। কঙ্কালের নানা দিকে ছিল মূল পার্থক্য। মস্তিষ্কের আকারও ছিল খানিকটা ছোট, আচার ব্যবহার একেবারেই আলাদা। তারা নামকা ওয়াস্তে অস্ত্র ব্যবহার করত, যেগুলো ছিল পাথরের তৈরি। এখনকার সময় হয়তো বিভিন্ন অঞ্চলের আদিবাসীরাও ওই অস্ত্রগুলোকে একটুকু পাত্তা দেবে না। 5 লাখ বছর আগে আদি মানুষ যে গুরুত্বপূর্ণ বিষয় শেখে তা হলো আগুনের ব্যবহার। এখনকার মানুষ আদি পূর্বপুরুষদের কাছ থেকে তেমন কিছুই পায়নি, প্রাকৃতিকভাবে কঙ্কালে কিছু সাদৃশ্য ছাড়া। এছাড়া কিছু পাথরের অস্ত্রও পাওয়া গেছে। লাখ লাখ বছর আগে অস্ট্রেলিয়া মানুষের পা পড়েনি, বিরানভূমি ছিল আমেরিকাও। দূর দূরান্তে যাওয়ার কৌশল না জানায় আফ্রিকাতে সীমিত থাকে মানুষের আদি পুরুষের বিচরণ। এরপর তারা ছড়িয়ে পড়তে শুরু করে ইউরেশিয়ায়। 5 লাখ বছর আগে আফ্রিকা ও ইউরেশিয়ার পশ্চিমাঞ্চলের মানুষ কঙ্কালের গড়নের দিক থেকে আলাদা হতে শুরু করে। 40,000 থেকে 1,40,000 বছর আগে পশ্চিম এশিয়া ও ইউরোপের বাসিন্দাদের শারীরিক গঠনে ভিন্নতা আসে। তাদের কেউ নিয়ান্ডারথাল, কেউ হোমো নিয়ান্ডারথালেন্সিস নামে পরিচিত। অনেক ব্যঙ্গচিত্রে এ সময়কার মানুষকে গুহাবাসী ও হিংস্র হিসাবে দেখানো হয়। বাস্তবে তারা হয়তো যথেষ্ট সভ্য ছিল। অসুস্থকে সেবা দেওয়া, মরদেহ সমাহিত করার মতো সভ্য রীতি রেখে গেছে সে সময়কার মানুষ। অবশ্য তাদের অস্ত্রশস্ত্র তখন পর্যন্ত যথেষ্ট ধারালো হয়ে ওঠেনি। 50,000 বছর আগে মানুষের ইতিহাসে ব্যাপক অগ্রগতি দেখা যায়। একে আখ্যায়িত করা হয় গ্রেট লিপ ফরওয়ার্ড হিসাবে। এই উন্নতির উৎকৃষ্ট নিদর্শন পাওয়া যায় পূর্ব আফ্রিকার বিভিন্ন জায়গায়। পাথরের অস্ত্রগুলো আরো ধারালো হয়ে ওঠে। উট পাখির ডিমের শক্ত খোলস থেকে গয়না তৈরি করতে শেখে তারা। এ ধরনের উন্নতি দেখা যায় পূর্ব ও দক্ষিণ পূর্ব ইউরোপে। আরো 10,000 বছর পর
দক্ষিণ পশ্চিম ইউরোপের বিভিন্ন সমাজে। তখনকার মানুষের শারীরিক গঠন ও চলাফেরার সঙ্গেই এখনকার মানুষের সন্তোষজনক মিল পাওয়া যায়। ওই মানুষের নাম ছিল ক্রো ম্যাগনন। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ক্রো ম্যাগননদের সম্পর্কে পাওয়া নানা তথ্যে অভিভূত হতে থাকেন বিজ্ঞানীরা। ক্রো ম্যাগননরা পাথরের পাশাপাশি হাড়ের অস্ত্রও তৈরি করতে শেখে। কোনো উপাদানকে পছন্দ মতো আকৃতি দেওয়ার মতো কৌশল রপ্ত করে। মাছ ধরার বড়শি তৈরি হয় তাদের হাতে। এমন আরও অনেক নিদর্শনই অজানা ছিল তাদের পূর্বসূরীদের। তারা বিভিন্ন কাজের জন্য বিচিত্র সব অস্ত্র তৈরি করে। এসবের মধ্যে ছিল কাপড় সেলাইয়ের সুই ও মোটা চামড়া ছেদ করার মতো হাতিয়ার। এগুলো ছিল একটিমাত্র বস্তু নির্ভর যন্ত্র। তারা দুটি বস্তু জোড়া দিয়েও অস্ত্র তৈরি করতে শেখে, যেমন হারপুন, বর্ষা ও তীর ধনুক। বন্দুকের মতো আধুনিক অস্ত্রের অধিকাংশই তীর ধনুকের বংশধর। এর সুবাদে শিকার করা যেত নিরাপদ দূরত্ব থেকে। মানুষের শিকারে পরিণত হতে থাকে হাতি কিংবা গন্ডারের মতো অতিকায় প্রাণী। এছাড়া লম্বা রশি, সুতা ও ফাঁদ তৈরির কৌশল উদ্ভাবন হয়। এতে আগের চেয়ে সহজ শিকারে পরিণত হয় মাছ ও পাখি। মানুষের খাদ্য তালিকায় যোগ হয় নতুন উপাদান। ঘরবাড়ি নির্মাণ ও জামাকাপড় বানানোর কৌশল জানার সুবাদে মানুষ তীব্র শীতপ্রবণ এলাকায় বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। অলংকার গড়া ও মর্দেহে সৎকার করার মধ্য দিয়ে মানুষের নান্দনিক মানসিকতা ও আত্মিক উন্নয়নের প্রমাণ পাওয়া যায়। ক্রো ম্যাগননদের জীবনের যে অংশ এখনকার সময় পর্যন্ত পৌঁছেছে তার অন্যতম গুহাচিত্র, মূর্তি ও বাদ্যযন্ত্র। এগুলো এখনকার যুগেও দারুণ শিল্পকর্ম হিসেবে মূল্যায়িত। ওই সময়ের কিছু শিল্পকর্ম সংরক্ষিত হয়েছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ল্যাস্কৌতে। এর মধ্যে রয়েছে প্রমাণ সাইজের ষাঁড় ও ঘোড়ার ছবি। কেউ সেখানে গেলে বুঝতে পারবেন ক্রো ম্যাগননরা চিন্তাভাবনায় এখনকার মতোই ছিল। তাদের শারীরিক গঠনও একই। এখন নির্দ্বিধায় বলা যায় 10,000 থেকে 50,000 বছর আগে মানুষের পূর্বপুরুষদের মধ্যে বড় উন্নতি দেখা গেছে। 40,000 বছর আগে ক্রো ম্যাগননরা ইউরোপে আসে। তাদের কঙ্কাল, ব্যবহৃত অস্ত্র ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যাদি সে সময় ইউরোপে বসবাসকারী গোষ্ঠীগুলোর তুলনায় উন্নত ছিল। তাদের আগমনের মাত্র কয়েক হাজার বছরের মধ্যে ইউরোপ থেকে নিয়ান্ডারথালরা সম্পূর্ণ হারিয়ে যায়। অবাক করা তথ্য হলো এই নিয়ান্ডারথালরাই কয়েক লাখ বছর ধরে সমগ্র ইউরোপ অধিকার করেছিল। ক্রো ম্যাগননরা যে তুলনামূলক শক্তিশালী ছিল তা বোঝা যায় তাদের টিকে থাকার মধ্য দিয়ে। ক্রো ম্যাগননরা নিয়ান্ডারথালদের মাঝে রোগের সংক্রমণ ঘটিয়েছে, হত্যা করেছে কিংবা অন্য কোনোভাবে তাদের বিলুপ্ত করেছে। এ কাজে তারা তুলনামূলক আধুনিক প্রযুক্তি, ভাষা ও তাদের উন্নত মগজ ব্যবহার করেছে। আজ তাহলে এ পর্যন্ত। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন। যদি কোনো বই বা প্রবন্ধ পাঠের অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্বের নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রাণিত করে।